বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ, চট্টগ্রাম। বিষয় মনোবিজ্ঞান, প্রথম পত্র, শ্রেণী একাদশ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? শীত অনুভূত হচ্ছে। এই শীতে করোনায় যেমন সাবধান ছিলে, আর একটু বেশি সাবধান থাকতে হবে ভালো থাকার জন্য। আর বাসায় যদি মুরব্বি থাকে তাদের প্রতি যত্নবান হতে হবে আরও বেশি, কারণ শীতের সব অসুস্থতাই বেড়ে যায়, আবার কিছু ঠান্ডাজনিত অসুস্থতাও এসে যায় আমাদের। তাই নিজেরা ভালো থাকবো, অন্যদের ভালো রাখার জন্য চেষ্টা করব। তারপরে আসো আমরা পড়াশোনায় আসি। আমি বলেছিলাম যে আমাদের অধ্যায়টা প্রায় শেষ, একটুখানি বিষয় ছিল। সেই বিষয়টা হচ্ছে মানবাধিকার। আজকের বিষয়টা, আজকে যেটুকু পড়াবো সেটুকু হচ্ছে সেই হেডিংটা, মানব অধিকার। মানবাধিকার আসলে কি, কথাটার অর্থ যদি আমরা খুঁজি তাহলে আমরা পেয়ে যাব মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার। মানুষের অধিকার কিসের অধিকার? মানুষের মান সম্মান, ব্যক্তিগত সম্মান, তারপরে কি তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সকল মৌলিক যে চাহিদাগুলো আছে, সেই সঙ্গে তার মর্যাদা, এই সব কিছু মিলে যে অধিকার একটা মানুষের, সেই অধিকারটাকে আমরা মানবাধিকার বলছি। প্রতি বছর 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। এই সামনেই আসছে আমাদের সেই মানবাধিকার দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র স্বীকৃত হয় 1948 সালে 10ই ডিসেম্বর। কানাডার প্রফেসর জন হামফ্রে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক দলিলটির মূল খসড়া তৈরি করেন। এটি একটি ঐতিহাসিক দলিল। যদিও এই দলিলটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণযোগ্য কোনো দলিল নয়, মানে জাতিসংঘের যারা সদস্য তাদের জন্য যে অবশ্যই অনুসরণ করতে হবে এরকম কিছু নয়। তবে এটি সত্যি যে এটি মানবাধিকার বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দলিল এবং কনভেনশনের ভিত্তি হিসাবে কাজ করবে। তাহলে শুরু হয় কখন? 1948 সালে 10ই ডিসেম্বর, এবং প্রতি বছর সেই 10ই ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস বলা হচ্ছে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে মানবাধিকারের জন্ম। মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার। মানবাধিকার হলো প্রকৃতপক্ষে একটি বোধের নাম, মানে ভিতর থেকে একটা অনুভূতি বা একটা বোধ, এই বোধটাকেই আমরা বলছি মানবাধিকার। যে বোধ মানুষকে মানুষ হয়ে উঠতে শিক্ষা দেয়, অপরের মনুষ্য পরিচয়কে স্বীকৃতি দিয়ে সম্মান করার দীক্ষায় দীক্ষিত করে তোলে, ব্যক্তির ভালো থাকা, খাওয়া পড়া, অন্যের জুলুম থেকে নিরাপদে থাকা, ব্যক্তির স্বাধীন চিন্তা ও মুক্ত বুদ্ধিকে সম্মান করা, এবং কেউ কারো অধিকারে হস্তক্ষেপ না করাই হলো মানবাধিকার। মানবাধিকারের নীতি যদি আমরা বলি, মানবাধিকারের যদি নীতি বলি, এই যে আমরা বললাম মানুষকে সম্মান করা, তাহলে আমরা বলবো মানবাধিকারের নীতি তিনটা পাবো আমরা। এক হচ্ছে মানবিক মর্যাদা, 2 সাম্য, 3 সামাজিক ন্যায় বিচার। মানবাধিকারের নীতি পেতে গেলে আমরা পাবো মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচার। মানবিক মর্যাদা অর্থাৎ আমি মানুষ, আমার যে মর্যাদাগুলো আছে সেগুলো আমাকে পেতে হবে। সেই মর্যাদার মধ্যে কি আসছে? আমার ভালো থাকা, আমার খাওয়া পড়া, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, এই সবগুলোই কিন্তু আসছে। আর সাম্য একে অপরের থেকে একজন আরেকজনের ক্ষতি করবে না, একজন আরেকজনের ভালোতে আমরা কি করব? যোগ দিব। আবার যখন দুঃখ হবে, কষ্ট হবে একজনের, আরেকজন আমরা সেই দুঃখটা ভাগাভাগি করে নেব বা কষ্টটাকে লাঘব করার চেষ্টা করব। এগুলো হচ্ছে সাম্য। আর সামাজিক ন্যায় বিচার, সমাজে বাস করতে হলে
সমাজের কিছু রীতিনীতি আছে, সেখানে আমাকে থাকতে হলে আমার কিছু বিচার আচার আছে, সেই বিচারগুলো যেন ন্যায়সঙ্গত হয়, এই হলো মানবাধিকারের মূলনীতি। আর বাংলাদেশ সংবিধানে মানবাধিকার কখন বা কীভাবে, দেখো বাংলাদেশ সংবিধানের মানবাধিকারে বলা হয়েছে যে স্বীকৃতি দেওয়া হয়েছে নাগরিকদের মানবাধিকারের সুরক্ষায় বিভিন্ন বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিশ্রাম, চিত্ত বিনোদন, জনস্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার মতো অর্থনৈতিক ও সামাজিক মানবাধিকার সমূহ এবং নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, সেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানে মানবাধিকার। জাতীয় মানবাধিকার সংবিধান কি এবং কেন, দেখো এখানে রাষ্ট্র তার শাসন, বিচার ও আইন বিভাগের মাধ্যমে জনগণের মানবাধিকার রক্ষায় কাজ করে। মানবাধিকার রক্ষা ও তার উন্নয়নের প্রধান দায়িত্ব রাষ্ট্রের। নিজ দেশের মানবাধিকারের পরিস্থিতির উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রয়োজনীয় সুপারিশ প্রদানের ক্ষেত্রে জাতীয় মানবাধিকারের প্রতিষ্ঠান গঠন করে। আর জাতীয় মানবাধিকার কমিশনের কতগুলো কার্যাবলী আছে, তার মধ্যে মানবাধিকার কমিশন আইন 2009 এর ধারা 12 অনুযায়ী কর্ম কমিশনের কার্যাবলী নিম্নরূপ: 1. দেওয়ানি কার্যাবলী 1908 এর অধীনে একটি দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা বলে যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগ তদন্ত করা। কমিশনের অভিযোগ দায়ের না করা হলেও কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ করতে পারে। 2. জেলখানা, থানা, হেফাজত ইত্যাদি আটকের স্থান পরিদর্শন করে তার উন্নয়নের জন্য সরকারের কাছে সুপারিশ করা। 3. দেশে প্রচলিত আইনের আওতায় স্বীকৃত ব্যবস্থাসমূহ পর্যালোচনা করে এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারকে সুপারিশ প্রদান। এরপরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করে সেসবের উন্নয়নে সরকারকে সুপারিশ প্রদান। পরেরটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে দেশীয় আইনের সামঞ্জস্য ও সমন্বয় বিধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এরপরে মানবাধিকার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক দলিলের উপর গবেষণা করা এবং সেগুলোর বাস্তবায়নের জন্য সরকারকে সুপারিশ করা। পরেরটা প্রচার, প্রকাশনা, সেমিনার, ওয়ার্কশপ এবং অনুরূপ অন্যবিধ ব্যবস্থার আরও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করা। আপোষের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য কোনো অভিযোগ মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা। মানবাধিকার বিষয়ে গবেষণা করা এবং শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানে তাদের বাস্তবায়নে ভূমিকা পালন করা। এরপরেরটা মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে বিচারাধীন কোনো মামলায় বা আইনগত কার্যধারায় প্রয়োজনে পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বা ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা সেবা প্রার্থীকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা। এবং শেষ হচ্ছে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য সহ অন্যান্যদের প্রশিক্ষণ প্রদান করা। এই হচ্ছে মানবাধিকারের কার্যাবলী, মানবাধিকার কমিশনের কার্যাবলী। মানবাধিকারে কি কি অভিযোগ করা যায়, দেখো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যে কোনো বয়সের দেশি বা বিদেশি যে কোনো ব্যক্তি কমিশনে অভিযোগ করতে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যে অধিকারগুলো সকল নাগরিককে দেওয়া হয়েছে তার লঙ্ঘন হলে অর্থাৎ তার ব্যতিক্রম হলে বা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হলে বা স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার আইনে বর্ণিত অধিকারসমূহ লঙ্ঘিত হলে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা যায়। যদি কেউ মনে করেন যে মানুষ হিসাবে রাষ্ট্রের কাছে তার জীবন, সততা ও মর্যাদার সমতা, মর্যাদা, অধিকারের পাওনা যা আছে তা ক্ষুণ্ণ হয়েছে কিংবা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় বা সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠন বা কোনো জনসেবক বা কোনো ব্যক্তি কর্তৃক মানবাধিকার অর্থাৎ তার জীবন, অধিকার, সমতা ও মর্যাদা সংক্রান্ত অধিকার লঙ্ঘন করা হয়েছে বা লঙ্ঘনের প্রচারণা দেওয়া হয়েছে বা এইসব অধিকার লঙ্ঘন প্রতিরোধে অবহেলা করা হয়েছে, তাহলে মানবাধিকার কমিশনে অভিযোগ করতে পারে। এই ছিল আমাদের মানবাধিকার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু পূর্বের আলোচনায় যাই। আমাদের বেশ কিছুদিন হলো ক্লাস হচ্ছে, আমরা আশা করছি যে তোমরা নিয়মিত ক্লাস করছো। আগামী 7 তারিখ থেকে তোমাদের মাসিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, প্রথম মাসিক পরীক্ষা। আশা করছি অবশ্যই তোমরা সবাই ভালোভাবে পরীক্ষাটা দিবে, ভালো করবে। তাই আমরা আজকে পর্যন্ত যেটুকু পড়িয়েছি বা মঙ্গলবার পর্যন্ত যেটুকু পড়াবো, আগামী 1 তারিখ পর্যন্ত যেটুকু পড়াবো সেইটুকুর উপরেই মোটামুটি তোমাদের প্রশ্ন হবে। তো আমাদের অধ্যায়টা ম্যাডাম সম্মানীয় ফাতেমা জেবুন্নেসা ম্যাডাম পড়িয়েছেন, দুটো অধ্যায় অলরেডি। সিলেবাসটা উনি দিয়ে দিয়েছেন তোমাদের জন্য, পরীক্ষার যে সিলেবাস সেটা দিয়ে দিয়েছেন তোমাদের জন্য। ওখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় বলা আছে। তো দ্বিতীয় অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম। আশা করি তোমাদের মনে আছে যে আমি কি পড়িয়েছি, কতটুকু পড়েছি। অধ্যায় কিন্তু শেষ করে ফেললাম। এখানে আমরা প্রথম থেকে মনে করার অবশ্যই চেষ্টা করব, বইটা খুলে পড়ে নিব, রিডিং পড়ে নিব, কারণ এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু বই থেকেই হয়, সাধারণত বই থেকেই হয়। প্রশ্ন দেখে প্রশ্ন পড়লে হবে না। আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবে, ক্লাসগুলো তোমরা আবার যখন ইচ্ছা তখন কিন্তু দেখতে পারো। আমাদের অনলাইন ক্লাসরুমের যে অ্যাড্রেস সেখানে কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে। তুমি তোমার প্রয়োজন মতো ক্লাসটি আবার দেখে নিবে এবং পড়াটাকে রিভিউ করে নিবে। তারপরে দেখবে তুমি সব প্রশ্নের সঠিকভাবেই উত্তর দিতে পারছো। তাই আগামী যে পরীক্ষা হবে সেজন্য নিশ্চয়ই তোমাদের প্রস্তুতির পূর্ণ হয়ে গেছে, অথবা পূর্ণ যদি না হয় তাহলে একটুখানি বাকি আছে, সেটুকু আর এই আগামী কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তোমরা সেরে নেবে। আর যদি তোমাদের এই প্রস্তুতি নিতে কোথাও কোনো সমস্যা হয়, মনে হয় যে তুমি এই জায়গাটা বুঝতে পারছো না, অবশ্যই ক্লাস দেখে নিবে সেই বিষয়ের উপর। আর যদি ক্লাসটা দেখেও তোমার বুঝতে সমস্যা হয়, আমার মেসেঞ্জারে অথবা আমার ব্যক্তিগত ফোন নম্বরেও ফোন করে তুমি তোমার যেটুকু বুঝতে পারছো না সেইটুকু আমার কাছে বুঝে নিতে পারো। বোঝার জন্য আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের বোঝানোর আবার চেষ্টা করব। আমার আন্তরিক সহযোগিতা তোমাদের জন্য থাকবে। তাহলে আসো একটুখানি পিছনে চলে যাই। আমরা এই অধ্যায়ে কি পড়েছিলাম। আমাদের অধ্যায়ের নাম ছিল আচরণ ও আচরণের বিকাশ। আমাদের অধ্যায়ের নাম ছিল আচরণ ও আচরণের বিকাশ। এই অধ্যায় শেষে আমরা কি শিখেছি, আচরণ কাকে বলে শিখেছি, আচরণ কত প্রকার, কি একটু কি মনে আছে? একটু খেয়াল করো। আচরণ কাকে বলে? আমি কি করছি, আমার করাটা কি, এটাই আচরণ। তুমি ক্লাস দেখছো বা পড়তে পড়ছো, এটাও আচরণ। অর্থাৎ আমরা যা কিছু করি তাই হচ্ছে আচরণ। যদি আরেকটু ভালো করে বলি তাহলে উদ্দীপকের প্রতি সাড়া দেওয়াটাই হচ্ছে আচরণ। আরও যদি বলি তাহলে কয়েকজন মনোবিজ্ঞানীর কথা বলতে চাও, সেখানে বলো ওয়াইনি হোয়াইটন কি বলেছেন? আচরণ হলো একটি জীবের কোনো পর্যবেক্ষণযোগ্য প্রতিক্রিয়া বা কার্যকলাপ যা পর্যবেক্ষণ করা যায়, সেই প্রতিক্রিয়াকেই আচরণ বলা হচ্ছে।
ক্রাইডার এবং তার সহযোগীরা বলেছেন, আচরণ হলো যে কোনো কার্যকলাপ যা পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায় এবং পরিমাপ করা যায়, অর্থাৎ দেখা যায়, লেখা যায় এবং সেটাকে পরিমাপ করা যায়। জীবন্ত প্রাণীরা বা জীবজন্তুরা যা কিছু করে সবই কি এতে অন্তর্ভুক্ত, অর্থাৎ আচরণের অন্তর্ভুক্ত, অর্থাৎ মুক্তাঙ্গনে তাদের সকল গতিবিধি আচরণের মধ্যে পড়ে। তাহলে ওই কথাতেই আবার ফিরে আসলাম যে আমরা যা কিছু করি সেটা যদি দেখা যায়, লেখা যায়, পর্যবেক্ষণ করা যায় তাহলে সেটা আচরণ। আচরণ কয় প্রকার? আচরণকে আমরা কয় ভাগে ভাগ করেছি মনে আছে? ভুলে গেছো কি? আবার খেয়াল করো, আচরণকে কয় ভাগে ভাগ করেছি? মোটামুটি আমরা বলেছিলাম প্রথমে 3 ভাগে। কি কি বলেছিলাম? সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। মনে আছে? একটু একটু মনে হচ্ছে? ক্লাসগুলো আবার দেখে নেবে। সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ। সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, আর কি বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ। মনে আছে এগুলি? নিশ্চয়ই মনে আছে। এরপরে আমরা অধ্যায়ের যে অংশটায় গিয়েছিলাম সেই অংশটা মনে আছে কি? খেয়াল করো, অধ্যায়ের এই অংশে আমরা ফেরেল মানব পড়েছিলাম। মানব সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু মানব শিশুর কথা পড়েছিলাম, যেগুলোকে আমরা ফেরেল মানব যদি বলি তাহলে ফেরেল মানব কাকে বলে? যেগুলো মানব সমাজ থেকে জন্মাবধি এই পর্যন্ত বিচ্ছিন্ন এবং সেগুলো কোথায় মানুষ হয়েছে? পশু পাখির কাছে মানুষ হয়েছে, সেগুলোকে ফেরেল মানব বলছে। আর যারা জন্মের পর থেকে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন, একা একই কোনো জায়গায় বড় হয়েছে সামান্য কোনো মানুষের সাহচর্যে, তাদেরকে আমরা বলবো মানব সমাজ থেকে বিচ্ছিন্ন। ফেরেল মানবের উদাহরণে আমরা অমলা কমলাকে পেয়েছি, আর বিচ্ছিন্ন মানব শিশুর ক্ষেত্রে আমরা ইসাবেলা পেয়েছি, অ্যানি পেয়েছি, ইত্যাদি পেয়েছি। এরপরে আসো বংশগতি। বংশগতি কাকে বলে? জন্মসূত্রে অর্জিত যে প্রবণতা, সেই প্রবণতাগুলো হচ্ছে বৈশিষ্ট্য। জন্মসূত্রে আমি যে গুণাবলীগুলি পেয়েছি সেই গুণাবলীগুলোর সমষ্টি বা প্রবণতার সমষ্টি হচ্ছে আমার বংশগতি। বংশগতির কারণে আমি কালো বা ফর্সা, আমার চুল লম্বা বা খাটো, কোকড়া বা কোচরানো বা টান টান, এগুলো ইত্যাদি হয়। আর আমরা বংশগতির কিছু দৈহিক উৎস পেয়েছিলাম। সেখানে আমরা গ্রেগর মেন্ডেলের সূত্র পেয়েছিলাম। এই সূত্রে কি বলা হয়েছিল? এই সূত্রে বলা হয়েছিল পিতামাতার বৈশিষ্ট্য কেমন থাকলে সন্তান, আগামী 4জন সন্তান কেমন হবে। একটু ক্লাসটা আবার দেখে নিবে, বুঝতে পারবে ক্লিয়ারলি। এরপরে আমরা পড়েছি জিনের গঠন। জিনের গঠনের মধ্যে কি আছে সেগুলো পড়েছিলাম। জিনের মধ্যে কি আছে? জিন কি? একটা রাসায়নিক উপাদানের সংমিশ্রণে গঠিত জিনিসটাকে আমরা জিন বলছি। তাই এগুলিকে রাসায়নিক মোড়কও বলা হচ্ছে। অনেকগুলো রাসায়নিক জিনিস থাকে, তাই এগুলোকে রাসায়নিক মোড়ক বলা হয়। আর কি বলা হয়? এই রাসায়নিক মোড়কের মধ্যে রয়েছে নিউক্লিয় অ্যাসিড আর নিউক্লিয় প্রোটিন, যা 2 ধরনের রাসায়নিক পদার্থ, নিউক্লিন এবং প্রোটামিন এর সহযোগে গঠিত। নিউক্লিন অ্যাসিড জাতীয় এবং প্রোটামিন ক্ষার জাতীয় পদার্থ। এই হচ্ছে জিনের গঠনের বিশেষত্ব। আমার এক বিশেষ প্রক্রিয়ায় ডিএনএ অণুগুলি আরএনএ তৈরি হয়। বিভিন্ন ধরনের আরএনএ রয়েছে, এগুলি প্রোটিন তৈরির কাজে সরাসরি সহায়তা করে। তারপরে আমরা পড়েছিলাম সন্তানের লিঙ্গ নির্ধারণ। কিভাবে গর্ভস্থ সন্তানের অর্থাৎ গর্ভে থাকা সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। গর্ভে থাকা সন্তানটি ছেলে বা মেয়ে, এই যে লিঙ্গ, এই লিঙ্গটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা পড়েছিলাম। আমরা জানি মানব দেহে 23টি
23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া সমরূপী ক্রোমোজোম এবং একটি যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিন্নতার কারণে পুরুষ এবং নারীর মধ্যে এই ক্রোমোজোমের ভিন্নতা রয়েছে। পুরুষের ক্ষেত্রে রয়েছে ওয়াই ক্রোমোজোমকে আমরা সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বলছি, আর নারীদের ক্ষেত্রে রয়েছে এক্স, অর্থাৎ পূর্বেরটাও এক্স এবং পরবর্তীটাও এক্স, যৌন ক্রোমোজোমও এক্স। তাই যখন একটা জাইগোট তৈরি হয় তখন ছেলেদের কাছ থেকে যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে সেই জাইগোটটি অর্থাৎ সেই ভ্রূণটি এক্স ওয়াই মিলিত হয়ে হবে মেয়ের সন্তান। আর যদি ছেলেদের কাছ থেকে পুরুষের ক্রোমোজোমে ওয়াই ক্রোমোজোম আসে তাহলে কি হবে, শিশুটি এক্স ওয়াই ক্রোমোজোম ধারণ করবে এবং শিশুটি হবে ছেলে। এরপরে আমরা দেখেছিলাম কিভাবে সন্তানের সংখ্যা নির্ধারিত হয়, অর্থাৎ যমজ সন্তান, যমজ কত রকম কি আমরা খেয়াল করেছি, ক্লাস করেছি। যদি সমস্যা হয় আবারও আমরা ক্লাস করব সেই যমজ সন্তানের উপর। একটা জাইগোট ভেঙে যখন একাধিক হয় তখন এটা সম্পূর্ণ প্রকৃতির খেয়াল। একটা জাইগোট ভেঙে যখন একাধিক সম্পূর্ণ জাইগোট তৈরি হয় তখন সেটা যমজ সন্তান হয়। একাধিক 2, 3, 4, 5, 7 অনেক রকম হতে পারে। আবার কখনো কখনো প্রকৃতির খেয়ালে একাধিক ডিম্বাণুর সঙ্গে একাধিক শুক্রাণুর মিলনের ফলেও জাইগোট তৈরি হয়, যে সেগুলো যমজ সন্তান হয়। তাহলে এইভাবে যে যমজ সন্তানগুলি হয় কোনগুলিকে কি বলে আমরা কিন্তু পূর্বের ক্লাসে খুব ভালো করে পড়েছি, কোন সন্তানগুলোকে কোন ধরনের যমজ বলা হয় এগুলো পড়েছি। তারপরে আমরা পড়েছি একটা শিশুর যে বেড়ে ওঠা বা যে আচরণ, এই আচরণকে আমরা কয় ভাগে ভাগ করেছি। বেড়ে ওঠার যে পরিবেশ, সেই পরিবেশটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, 2 ভাগে ভাগ করেছি। একটা জন্মপূর্ব পরিবেশ আর একটা জন্ম পরবর্তী পরিবেশ। একটা জন্মপূর্ব পরিবেশ, একটা জন্ম পরবর্তী পরিবেশ। জন্মপূর্ব পরিবেশে আমরা কতগুলো উপাদান পেয়েছিলাম, সেখানে বেশিরভাগই মায়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, যেমন মায়ের খাদ্য, মায়ের পুষ্টি, মায়ের বয়স, মায়ের আবেগ, মায়ের কর্মসংস্থান, মা ধূমপান বা মাদকাসক্ত কিনা, মায়ের গর্ভে ভ্রূণের সংখ্যা, মা যদি ঘন ঘন কোনো কারণে এক্স-রে করে ইত্যাদি, এবং তার সঙ্গে রক্তের RHএর উপাদান। এবং জন্ম পরবর্তী পরিবেশ যেখানে পেয়েছি সেখানে আমরা 2 ধরনের পরিবেশ পেয়েছি। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, 2 সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ নদ নদী, পাহাড়, আলো বাতাস, বন জঙ্গল ইত্যাদি, মানে ভূমি ইত্যাদি। আর সামাজিক পরিবেশের মধ্যে অনেক কিছু রয়েছে, অর্থাৎ আমরা যা কিছু তৈরি করে নিয়েছি সেগুলোই হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ। এর মধ্যে প্রথমেই আমরা বলবো পরিবার, তারপরে বলবো শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বলবো আমাদের খেলার দল, তারপরে বলবো আমাদের সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো, তারপরে বলবো আমরা আমাদের সমাজের যে কতগুলো সমাজসেবামূলক সংগঠন আছে ইত্যাদি, রাজনৈতিক দল, ধর্ম ইত্যাদি আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। এই হলো আমাদের বংশগতি, যমজ সন্তান, পুরুষ মেয়ে, এবং কি আমরা যে পরিবেশে গড়ে উঠবো সেই পরিবেশ, যেটা ছিল 2 রকম। একটা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ আর একটা জন্ম পরবর্তী পরিবেশ। এবার আমরা দেখব এই যে পরিবেশ পেলাম এবং বংশগতি পেলাম, এর মধ্যে কার প্রভাব বেশি। এখানে এই আলোচনাটা আমরা যদি সেই ফেরেল মানব আর তারপরে সমাজ থেকে বিচ্ছিন্ন শিশু এদের সবাইকে নিয়ে করি তাহলে দেখা যাবে এরা কেন এদের বিকাশ ঘটেনি, আবার পরিবেশে আনার ফলে কেমন করে বিকাশ ঘটলো। এই সমস্ত আলোচনা যখন আমরা করব তখন দেখে যাব যে আমাদের
পরিবেশ নাকি বংশগতি আমাদের উপর বেশি প্রভাব পড়ছে। তবে এই আলোচনা থেকে আমরা শেষে কখনোই একটা বিষয়কে সমর্থন করতে পারবো না। আলোচনা থেকে আমরা বলতে পারবো এটা যে পরিবেশ এবং বংশগতি দুটোই আমাদের একটা আর একটার পরিপূরক। একভাবে আমি যদি বংশগতভাবেও বুদ্ধি পেয়ে থাকি, যদি বিকাশের জায়গা না থাকে তাহলে সেটা বিকাশ হবে না। আবার যদি আমার বিকাশের জায়গা আছে কিন্তু আমি বংশগতভাবে জন্মগতভাবে আমার বুদ্ধি কম থাকে, তাহলেও আমার বিকাশ হবে না। এরপরে আমরা পেয়েছিলাম শিশুর বুদ্ধির বিকাশ কিভাবে হয়েছিল, তারপরে বাল্যকালের বুদ্ধি কিভাবে হয়েছিল, এগুলো আমরা পেয়েছিলাম। আবেগীয় বিকাশ কিভাবে হয়েছিল সেগুলো পড়েছিলাম। শৈশবকাল, আবেগের ধরন পেয়েছিলাম আমরা, কোন বয়সে কোন ধরনের আবেগ আমাদের হয়, শৈশবকালে কেমন ছিল, তারপর প্রাক শৈশবে কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি পেয়েছি আমরা। সামাজিক বিকাশ কেমন হয়েছিল, বয়ঃসন্ধিকাল কেমন ছিল, সবগুলো ক্লাসই কিন্তু হয়ে গেছে। নৈতিক বিকাশ কাকে বলে, নৈতিক বিকাশ কেমন আমাদের, ইফটিজিং, দুর্নীতি, সঙ্গে সঙ্গে মানবাধিকার ইত্যাদি ইত্যাদি আমরা পড়ে ফেলেছি পুরা অধ্যায়টা থেকে। আর ম্যাডামের অধ্যায় থেকে তো পুরাটা পড়া হয়েছে। এখানে কিন্তু পেশনা চক্র এই ধরনের অনেকটুকুই ম্যাডাম এগিয়ে গিয়েছেন। তাহলে তোমাদের প্রশ্নগুলো এখান থেকেই হবে এবং প্রশ্ন অবশ্যই এমসিকিউ হচ্ছে আগামী মাসিক পরীক্ষায়। ক্লাসগুলো যদি তোমরা আবার রিপিট করে দেখো তাহলে দেখা যাবে তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার ভালোভাবে করছো। আমি আশা করছি যে তোমরা 20-এর মধ্যে 20ই পাবে। আর তোমরা নিশ্চয়ই আমাকে সফল করবে বা আমার আশা পূর্ণ করবে যে তোমরা 20-এর মধ্যে 20ই পাবে। তাহলে বাকি যে দিনগুলো আছে, আগামী যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে শুধু আমার বিষয় নয়, সব বিষয়ে নিয়মিত সময় করে ঘরে বসেই পড়াশোনা করো। ইনশাআল্লাহ তোমাদের মাসিক পরীক্ষা ভালো হবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।